মোটামুটি। সবাই শুনতে পাচ্ছ তো? একটু আওয়াজ দাও। ডেট কত আজকে? ওকে ওকে ওকে। ডেট বলো, ডেট। 3 তারিখ, তাই তো? 3-10-25। আজকে আমরা প্ল্যান তো আগের দিন বলে দিয়েছি, এটা কেটে দিলাম। আমরা কোয়ান্টাম থিওরি পার্ট 2 পড়বো। এবং সব থেকে আগে তোমাদের বলে দিই যে শুভ বিজয়া প্রত্যেককে। পার্ট 1 আগের দিন কি কি পড়েছিলাম সেটা একটু রিক্যাপ করে দিই। পার্ট 1-এ যেটা আমরা পড়েছিলাম, যেহেতু এটা পুজোর পরে পড়েছিলাম, এই সেমিস্টারে কিন্তু রিক্যাপ খুব একটা বেশি আমি করতে পারবো না। কারণ হচ্ছে সেমিস্টারের টাইম খুব কম। আর সেমিস্টারের সিলেবাস মোটামুটি আগের তুলনায় 90% মতো আছে। আমি বলবো না আগের তুলনায় বেশি আছে, বাট আগের যে সিলেবাস আছে তার 90% মতো আছে, কিন্তু সময় আছে 50% মতো। সুতরাং রিক্যাপ করার বেশি সুযোগ আমরা পাবো না। আমি জানি যে তোমরা অনেক বড় হয়েছো, ম্যাচিওর হয়েছো, যে আগের জিনিসগুলো তোমরা পড়ার এই নতুন ক্লাস হওয়ার সময় আগের জিনিসগুলোকে একবার করে দেখে নেবে। যেহেতু পুজো ছিল, অনেকদিন জং ধরে যেতে পারে, তাই এই রিক্যাপটা আমি করে দিচ্ছি। এখানে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে কিছু কিছু কনসেপ্ট পড়েছিলাম। একটা হচ্ছে স্থির ভর সম্বন্ধে পড়েছিলাম। স্থির ভর সম্বন্ধে পড়েছিলাম, যেটাকে ইংরেজিতে বলা হয় রেস্ট মাস। কোনো একটা পার্টিকেল, কোনো একটা কণা যদি স্থির থাকে, তখন তার যে ভরটা হয় সেটা হচ্ছে রেস্ট মাস, m0। এবং আমরা দেখেছিলাম যে যে সমস্ত মানে যে সমস্ত বিষয়বস্তু বা যে সমস্ত পদার্থ, পদার্থ বলাটাও ঠিক নয়, যে সমস্ত জিনিস যারা কোনোভাবেই স্থির থাকতে পারে না, তাদের স্থির ভর হয় 0। যেমন হচ্ছে ফোটন কণা বা আলোক। ফোটন কণার কিন্তু এর m0 হচ্ছে 0। এর স্থির ভর নেই, কিন্তু এ যখন চলতে শুরু করে তখন তার একটা ভর থাকে। সেগুলো আমরা দেখেছি। E=mc² আইনস্টাইনের যে সমীকরণ, সেখানে এমটা হচ্ছে গতীয় ভর। গতীয় ভর। তো সেটা আমরা ক্যালকুলেট করেছিলাম এবং দেখেছিলাম এম সমান হচ্ছে E/c²। এই ইকুয়েশনটা, আইনস্টাইনের এই ইকুয়েশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে আমি ক্যালকুলেট করতে দিয়েছিলাম তোমাদের প্রোটনের প্রোটনের কতটা রেস্ট মাস হবে, নিউট্রনের কতটা রেস্ট মাস হবে। ইলেকট্রনেরটা আমি করে দিয়েছিলাম। ইলেকট্রনের রেস মাস ছিল আমাদের 0.511 MeV, মেগা ইলেকট্রন ভোল্ট। নিউটন আর প্রোটনের ক্ষেত্রে এক্স্যাক্ট ভ্যালুটা তোমরা অনেকে ক্লোজ ভ্যালু বসিয়েছো। এক্স্যাক্ট ভ্যালুটা আমি যার সব থেকে ক্লোজ এসছে সেটা গ্রুপে পাঠিয়ে দেবো। তবে এটা ঠিক যে প্রোটনেরটা 900, ওই মোটামুটি 41, 938-এর কাছাকাছি আছে, 938 MeVর কাছাকাছি আছে। আর নিউট্রনেরটা মোটামুটি 941, এরকম কিছু, 40-41 এরকম কিছু একটা আছে। সামান্য ভর নিউটনের বেশি বলে সামান্য বেশি আসবে। এই একটা হোমওয়ার্ক তোমাদের দিয়েছিলাম। আর সেকেন্ড হোমওয়ার্ক দিয়েছিলাম যে 1 অ্যাংস্ট্রম যদি কোনো ওয়েভলেংথ হয়, তার করেসপন্ডিং শক্তি কত, শক্তি কত সেটা আমরা বার করতে দিয়েছিলাম। সেখানে শক্তিটা কিন্তু আমি জুলে বার করতে দিইনি, আমি ইলেকট্রন ভোল্টে বার করতে দিয়েছিলাম। এবং এইটার অ্যান্সারটা হবে 11,400 ইলেকট্রন ভোল্ট। যারা যারা করেছো, 12,400, সরি, 12,400 ইলেকট্রন ভোল্ট হবে। অনেকে কেইভিতে করেছো, 12.4 কেইভি চলবে, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে 12,400 ইভি। যদি আমরা মনে রাখি, পরবর্তীকালে আমরা কিছু শর্টকাট ইকুয়েশন যখন মনে রাখবো তখন আমাদের কাজে লাগবে। এটা কার 1 অ্যাংস্ট্রমটা কার? এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। কার তরঙ্গ দৈর্ঘ্য? ফোটনের। তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য। এটা ছিল সেকেন্ড হোমওয়ার্ক। আমি যারটা বেস্ট হয়েছে সেই হোমওয়ার্কটা আমি তোমাদের গ্রুপে পাঠিয়ে দেবো। নেক্সট আমরা পড়ছিলাম যে কোনো একটা ধাতুর উপরে, ধাতু বলতে যেটা বোঝায় সেটাকে ইংরেজিতে বলা হয় মেটাল। মেটালের ক্ষেত্রে আমরা জানি মেটালের সারফেসে অনেক ফ্রি ইলেকট্রন থাকে। ফ্রি ইলেকট্রন ওর সারফেসে থাকে, কিন্তু ফ্রি ইলেকট্রন মানে এমন নয় যে সেই ইলেকট্রনগুলো ধাতুর পৃষ্ঠ থেকে ফ্রিলি বেরিয়ে যেতে পারে। এমন ফ্রি নয়। ওরা ফ্রি ধাতুর পৃষ্ঠে মুক্তভাবে বিচরণ করার জন্য ফ্রি, ঘুরে বেড়ানোর জন্য ফ্রি, কিন্তু ধাতুর বাইরে বেরিয়ে চলে আসতে পারে না। যদি ধাতুর বাইরে বেরিয়ে চলে আসে, তখন ধাতুর
ওখানে যদি এইটা ধাতু হয়, ধাতুটা তো অ্যাজ এ হোল নিউট্রাল। কোনো একটা লোহার রডকে যদি তুমি টাচ করো তাহলে কি তোমার শক লাগে? অ্যান্সার হচ্ছে না, শক লাগে না। তাহলে ওই যে লোহার যে দণ্ডটা যেটা তুমি হাতে ধরে রয়েছো, যে কোনো একটা মেটালের দণ্ড যেটা তুমি হাতে ধরে রয়েছো, সেখানে যতটা পরিমাণ পজিটিভ রয়েছে ততটা পরিমাণই নেগেটিভ রয়েছে। নিউট্রাল মানে তো আমি এখন আর বলতে পারি না যে পজিটিভও নয় নেগেটিভও নয়। কারণ আমরা জানি যে কোনো একটা পদার্থ একটা অ্যাটম দিয়ে তৈরি হয় মিনিমাম। অ্যাটম বা মলেকুল দিয়ে তৈরি হয়, পরমাণু বা অণু দিয়ে তৈরি হয়। অণুকে ভাঙলেও আবার পরমাণু হয়। পরমাণুর নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন থাকে। সুতরাং এখন আমরা চোখ বন্ধ করে বলতে পারি না যে এখানে ইলেকট্রনও নাই, এখানে নেগেটিভও নাই, পজিটিভও নয়, না, আমরা বলতে পারি না। কিন্তু কোনো জিনিসে যখন আমি টাচ করছি আমার শক লাগছে না, বা আমি কোনো রকম কোনো আধান অনুভব করছি না, তার কারণ হচ্ছে সেখানে যতটা পরিমাণ পজিটিভ আছে ততটা পরিমাণই নেগেটিভ আছে। এবার নেগেটিভ থাকার একটাই এজেন্ট, সেটা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন নেগেটিভ। আর পজিটিভ করার একটাই এজেন্ট, সেটা হচ্ছে প্রোটন। প্রোটন থাকে নিউক্লিয়াসে। সে হচ্ছে এক জায়গায় খুব ক্লোজলি আঁটো-সাঁটো অবস্থায় নিউক্লিয়াসের মধ্যে থাকে। ইলেকট্রন তার চারিদিকে বনবন বনবন করে বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকে, এবং তার যে স্টোরি সেটা আমরা পরমাণু গঠনে পড়বো। কিন্তু এখন যেটা আমরা বুঝবো, যে যেহেতু এখানে ইলেকট্রন থাকার জন্য পুরোটা পজিটিভ, পুরোটা নিউট্রাল ছিল। এবার ইলেকট্রনটা যদি বাইরে বেরিয়ে চলে এখানে চলে আসে, তাহলে এই যে জায়গাটা তৈরি হবে, এই জায়গাটা কিন্তু একটা ইলেকট্রনের ঘাটতি হবে, মানে একটা পজিটিভ হবে। সেই পজিটিভ ইলেকট্রনটাকে আবার টেনে এখানে ঢুকিয়ে দেবে। ফট করে ইলেকট্রন কিন্তু বেরিয়ে যেতে পারবে না। তাই ইলেকট্রনটাকে যদি ধাতুর পৃষ্ঠ থেকে বেরোতে হয়, তাহলে বাইরে থেকে ইলেকট্রনটাকে কিন্তু একটা বাহ্যিক শক্তি দেওয়ার প্রয়োজন। এই পর্যন্ত কি বোঝা গেছে? প্রত্যেকে বুঝতে পারছো? একটু আওয়াজ দাও। হ্যালো, হ্যালো, হ্যালো। ওকে। তাহলে দেখো এখানে মেনলি আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রনটাকে অ্যাট্রাক্ট করে একজন কিন্তু ঢুকিয়ে দিচ্ছে। তার মানে ইলেকট্রন, এখানে আমরা বলতে পারি যে ফ্রি ইলেকট্রন ধাতুর পৃষ্ঠে ফ্রিলি বিচরণ করতে পারে। কিন্তু পৃষ্ঠ থেকে মুক্ত হতে পারে না। পৃষ্ঠ থেকে এমনি এমনি মুক্ত হতে পারে না। তার মানে ইলেকট্রনকে, এই যে ইলেকট্রন যে মুক্ত হতে চাইবে, তাকে বাহ্যিক শক্তির প্রয়োজন পড়বে। বাহ্যিক শক্তির দরকার হবে এই ইলেকট্রন নির্গমনের জন্য। বাহ্যিক শক্তির দরকার। এই যে বাহ্যিক শক্তি, এই যে বাহ্যিক শক্তির কথাটা বললাম, সেটা আমরা দিতে পারি তাপ দিয়ে, আমরা দিতে পারি তড়িৎ ক্ষেত্র দিয়ে, আমরা দিতে পারি আলো দিয়ে। যদি তাপ প্রয়োগ করে ইলেকট্রন আমি ধাতুর পৃষ্ঠ থেকে বার করি, তাহলে সেই প্রসেসটাকে বলা হয় তাপীয় আয়ন নিঃসরণ। এগুলো কিন্তু এখনো আমি তোমাদের রিভিশন করাচ্ছি। তাপীয় আয়ন নিঃসরণ বলা হয়। যদি তড়িৎ ক্ষেত্র, মানে এখানে একটা ধাতু আছে, তার সামনে একটা বিরাট পজিটিভ ভোল্টেজ দিলাম, বিরাট পজিটিভ ভোল্টেজ, বিরাট পজিটিভ বিভব দিলাম, তাহলে তখন এখানকার ইলেকট্রন আর থাকতে না পেরে এখান থেকে উৎপাটিত হয়ে চলে এলো। যেমন করে গাছের শেকড় সমেত গাছটাকে তুলে নিয়ে চলে যায়, এখানে ইলেকট্রন গুলো বন্ড ব্রেক করে যখন চলে আসবে, এতটাই আমি ফোর্স দেবো যে ওখানে যে ফোর্সে ও আটকে আছে ধাতুর পৃষ্ঠে, তার চেয়ে অনেক বেশি ফোর্স পজিটিভ বিভব দিয়ে পাবে। তখন ইলেকট্রন কিন্তু ধাতুর পৃষ্ঠ থেকে উপড়ে বেরিয়ে চলে আসবে। এই যে প্রসেস, এই প্রসেসটাকে বলা হয় ক্ষেত্র নিঃসরণ। ইংরেজিতে বলা হয় ফিল্ড এমিশন। আর আলোক দিয়ে যদি আমি আলো ফেলি, এবং সেই আলোর কম্পাঙ্ক যদি একটা নির্দিষ্ট কম্পাঙ্কের চেয়ে বেশি কম্পাঙ্ক হয়, যে কোনো আলো নয়, কিছু বেশি শক্তির আলো,
কিছু একটা নির্দিষ্ট শক্তির তুলনায় বেশি শক্তির আলো যদি ধাতুর পৃষ্ঠে আমি ফেলি, তাহলে দেখা যায় যে ধাতুর পৃষ্ঠ থেকে কিছু ইলেকট্রন বেরোয় এবং তার স্টোরিটা আমরা দেখব। এই প্রসেসটাকে বলা হয় তাপীয় আর সরি ফটো ইলেকট্রিক ইফেক্ট। বাংলায় এটাকে বলা হয় আলোক তড়িৎ নিঃসরণ। আমাদের যে পড়ার বিষয় সেটা হচ্ছে এইটা, ফটো ইলেকট্রিক ইফেক্ট আমরা এটা পড়ব। তো এটা পড়ার আগে আমরা একটু হালকা করে এই আলোক তড়িৎ নিঃসরণের যে স্টোরি আজকে আমরা নতুন শুরু করছি। আজকের এটা হচ্ছে স্টার্ট, আলোক তড়িৎ নিঃসরণ। ফটো ইলেকট্রিক ইফেক্ট। প্রথমে আমরা একটু হিস্ট্রিতে যাব, কারণ এই হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। বিজ্ঞান যদি খুব ভালো করে বুঝতে চাও, তাহলে বিজ্ঞানের ইতিহাস জানাটা খুব ইম্পর্টেন্ট। ইতিহাস কিন্তু এমনি এমনি শুধু সাল মনে রাখা নয়, ইতিহাসের মধ্যে একটা কিন্তু সুন্দর স্টোরি থাকে, যে স্টোরিটা দেখলে অ্যাকচুয়ালি বিভিন্ন ঘটনা যেগুলো ঘটেছে তাদের ক্রমগুলো কেন ঘটেছে সেগুলো ব্যাখ্যা করা যায়। তো ঠিক আলোক তড়িৎ নিঃসরণও কিন্তু এই ধরনের একটা ঘটনা থেকে শুরু হয়েছে, যেটা প্রথম বিজ্ঞানী হার্জ করেছিলেন। আলোক তড়িৎ ক্রিয়া বলতে গেলে প্রথম হার্জের কথা বলতে হয়, সম্ভবত 1887 সালে, 1885, 86, 87 এরকম সাল। এই সালে কি করেছিল, উনি কি করতেন সেটা হচ্ছে বিভিন্ন ধরনের, হার্টজ তো নানা রকম এক্সপেরিমেন্ট করেছেন, প্রথম ইএম ওয়েভ তৈরি করেছেন, নানা রকম জিনিস করেছেন। এবার তিনি ধাতুর উপর, একটা ধাতু ধাতু আছে তার উপর তিনি অতি বেগুনি রশ্মি ফেললেন। অতি বেগুনি রশ্মি এটা ফেলে তিনি দেখছেন, এটা হচ্ছে পরীক্ষা, ধাতুর উপর অতি বেগুনি রশ্মি ফেলে দেখছেন যে সেখানে স্ফুলিঙ্গ পাওয়া যাচ্ছে। মানে হঠাৎ করে আলো জ্বলে উঠছে। তো এই এক্সপেরিমেন্টটা করার পর তিনি বললেন নিশ্চয়ই ওখানে ইলেকট্রন বেরিয়েছে বা আয়ন টায়ন তৈরি হয়েছে। তাহলে এখান থেকে তিনি কনক্লুশন টানলেন যে নিশ্চয় এখানে ইলেকট্রন বেরিয়েছে, ইলেকট্রন আয়ন এগুলো তৈরি হয়েছে। এই এক্সপেরিমেন্টটা প্রচুর বড়, কিন্তু এটার জিস্ট হচ্ছে এইটুকুই। তারপর সমসাময়িক কন্টেম্পোরারি আরো অনেক সায়েন্টিস্ট রয়েছে, তারা অতিবেগুনি রশ্মির বদলে সাধারণ আলো, নীল আলো, বেগুনি, বেগুনি তো চোখে তেমন ভালোভাবে বোঝা যায় না, নীল আলো, তারপরে ধরে নাও সবুজ আলো, এইগুলো বিভিন্ন ক্ষার ধাতুর উপর ফেলতে শুরু করলো। ক্ষার ধাতুর উপর দৃশ্যমান আলো ফেললো। তাতেও দেখতে পাচ্ছে যে সেক্ষেত্রে এরা একটা অবজারভেশন করলো, খুব ইম্পর্টেন্ট অবজারভেশন। অবজারভেশনে বলছে যে ধাতুর উপর আলো ফেলেছে তার বিভব বেড়ে যাচ্ছে। অবজারভেশন বলছে ধাতুর বিভব বেড়ে যাচ্ছে। তাহলে এবার বলো তো দেখি, যার উপর আলো ফেলছে, ক্ষার ধাতুর উপর আলো ফেলেছে, কিরকম দৃশ্যমান আলো, কি কি, যেমন ধরে নাও নীল আলো ফেলেছে, সবুজ আলো ফেলেছে, এই ধরনের আলো ফেলে দেখছে যে এখানেও কি হচ্ছে বুঝতে পারছে না, কিন্তু ধাতুর বিভব বেড়ে যাচ্ছে। যদি কোনো একটা বস্তুর বিভব বেড়ে যায়, তাহলে বস্তুটা কি করতে পারে বলে তোমাদের মনে হয়? কারোর পোটেনশিয়াল যদি পজিটিভ হয়ে যায়, তাহলে সেটা কি করতে পারে? তাহলে ইলেকট্রন ছাড়তে পারে। ভেরি গুড। সেখান থেকে তারা সিদ্ধান্তে এলেন, তারা সিদ্ধান্ত যারা যেটা করলো সেটা হচ্ছে ইলেকট্রন তো তখন ডাইরেক্টলি বলতে পারেন না, আমরা জানি, আমরা পড়ছি বলে আমরা বলতে পারি। ওনারা তখন কনক্লুশন এটা টানলেন নিশ্চয়, নিশ্চয় ধাতুর পৃষ্ঠ থেকে নেগেটিভ আধানের কোনো কণা নির্গমন হচ্ছে।
এই কনক্লুশনটা ওনার তার। এবার বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট হতে চললো, তার সাথে সাথে বিভিন্ন কনক্লুশন করতে চললো, করতে 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 মোস্ট ফেমাস এই রিগার্ডিং মোস্ট ফেমাস যে এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্ট করলেন বিজ্ঞানী লেনার্ড। লেনার্ডের পরীক্ষাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এই লেনার্ডের পরীক্ষাটা কনক্লুশনটা আগে বলে দিই। কনক্লুশন হচ্ছে এটা যে এই যে পজিটিভ আধান যে ধাতুর উপর আমি আলো ফেলছি, সেটা হতে পারে অতিবেগুনি রশ্মি, নীল আলো, হতে পারে ধাতুর উপর ডিপেন্ড করে সবুজ আলো। তখন যদি কোনো রকম কোনো নেগেটিভ আধান নির্গমন হয়, সেটা তো ক্লিয়ারলি কেউ বলতে পারছে না যে ইলেকট্রন নাকি কোনো একটা আয়ন বেরিয়ে আসছে, কেউ বলতে পারছে না। লেনার্ডের পরীক্ষায় কনক্লুড করা হয়েছিল, একদম এক্সপেরিমেন্টালি থিওরিটিক্যালি পুরো মিলিয়ে দেওয়া হয়েছিল যে এই যে ইলেকট্রন, এই যে নেগেটিভ আধানের কথা আমরা বলছি, সেটা কেবলমাত্র ইলেকট্রন। লেনার্ডের পরীক্ষার কনক্লুশন হচ্ছে যে আলো ফেললে নির্দিষ্ট কম্পাঙ্কের বা শক্তির আলো ফেললে ধাতুর পৃষ্ঠ থেকে যে নেগেটিভ কণা বের হয় তা ইলেকট্রন। এই কনক্লুশনটা তিনি করেছিলেন। তাহলে আমাদের জানতে হয় যে কিভাবে করেছেন দেখি। খুব ইজি একটা এক্সপেরিমেন্ট করেছিলেন তিনি। যেটা করলেন সেটা হচ্ছে, এটা আমরা প্রমাণ করব। তাহলে তার এক্সপেরিমেন্টটা কি ছিল? লেনার্ড এক্সপেরিমেন্ট। উনি একটা তোমার কাচের টিউব নিলেন, বায়ুশূন্য টিউব, বায়ুশূন্য নল, তার মধ্যে দিয়ে আলো পাস করবে এরকম একটা জায়গা, ক্রিস্টালের কিছু পরিমাণ কোয়ার্টজ বা অন্য ধরনের ক্রিস্টাল তিনি নিলেন, যাতে করে সেখানে প্রবেশ করতে পারে। এবার এখানে একটা পাত রাখলেন, আর এর মধ্যে দিয়ে তোমার আলো ফেললেন, এবং এই জায়গাটা তিনি নেগেটিভ করে রাখলেন, -V ভোল্টেজে রাখলেন। আর এখানে একটা পাত রাখলেন, যে পাতটা চাকতির মতো। এটা অ্যাকচুয়ালি তো আমি 1D আঁকছি, অ্যাকচুয়ালি দেখতে এইটা অ্যাকচুয়ালি দেখতে কিরকম, এরকম চাকতির মতো, মধ্যেখানে ফুটো। এবার এটা হচ্ছে গ্রাউন্ড করা থাকবে, মানে শূন্য বিভবে আছে। আর এখানে একটা প্লেট থাকবে, এটা হচ্ছে জিরো ভোল্টেজ। জিরো ভোল্টেজ মানেই নেগেটিভের তুলনায় পজিটিভ, এটাও গ্রাউন্ড মানে জিরো, বা এটা পজিটিভ ভোল্টেজ, যাই হোক জিরো ভোল্টেজ আপাতত ধরছি। -V এটাকে জিরো ধরছি, তাহলে এটা পজিটিভ, তুলনামূলক পজিটিভ এটার তুলনায়। এবার এই দুটোকে কানেক্ট করেছেন, এখানে একটা অ্যামমিটার রাখলেন, আর আর তার সাথে সাথে এখানে আর একটা, এইদিকেও একটা তিনি, এইটা হচ্ছে অ্যানোড, এইদিকেও তিনি একটা প্লেট রাখলেন, এবং এটার সাথেও তিনি এই নেগেটিভটাকে আলাদাভাবে টাচ করালেন। কি করলেন? এখান থেকে যেহেতু এই রশ্মিটা বেরোচ্ছে, তার জন্য এখানে ইলেকট্রন উৎপন্ন হবে, এখানে ইলেকট্রন উৎপন্ন হবে। এটা নেগেটিভ বলে ইলেকট্রনগুলো প্রতিফলিত হবে, বা প্রতিফলিত মানে বিকর্ষিত হবে। এইটা নেগেটিভ, এটা জিরো, জিরো মানে তুলনামূলক পজিটিভ। নেগেটিভে আছে, সামনে জিরো দেখছে মানে অনেক পজিটিভ দেখছে। এখানে ত্বরণ পাবে, ত্বরান্বিত হওয়ার পর এখানে বেগ পাবে, এখানে স্লিট দেখতে পাচ্ছে, ফাঁকা দেখতে পাচ্ছে, সেই বরাবর সোজা চলে যাবে। যদি কোনো রকম কোনো আরো কিছু না করা হয়, তখন আমি এখানে কারেন্ট দেখতে পাবো, এখানে কারেন্ট দেখতে পাবো। এখন তিনি শুধুমাত্র এই পজিটিভ ভোল্ট, নেগেটিভ আর জিরো ভোল্টেজে রাখলেন না, উনি এই ডান পাশে
এই যে ডান অঞ্চলটা যেটা দেখতে পাচ্ছ, এই ডান অঞ্চলে তিনি একটা ম্যাগনেটিক ফিল্ড দিলেন এবং সেই ম্যাগনেটিক ফিল্ডটা ধরে নাও আমি গ্রিন কালারের দিচ্ছি, এটা ধরে নাও ডট দিলেন, ডট দিলে ওইদিকে যায় না, ক্রস দিলে দেখে নাও এখানে একটা সুষম ম্যাগনেটিক ফিল্ড দিলেন। তাহলে বলো তো দেখি, এখানে যদি বেগ এই বরাবর হয়, ডট যদি দিই, তাহলে ইলেকট্রন কোন দিকে ঘুরবে, উপর দিকে না নিচের দিকে? ইলেকট্রনের আধান কিন্তু ঋণাত্মক, এটা মনে রাখবে, উপরের দিকে ঘুরছে। তাহলে দেখো আমরা জানি ডান হস্ত নিয়ম, ডান হস্ত নিয়মে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা দেখতে পাই যে ডান হস্ত নিয়মটা সবসময় পজিটিভ কণার জন্য দিক বলে, আমাদের হাতের তালুটা আমরা সারফেসের উপর রাখবো, মধ্যমা বরাবর আমাদের ইয়েলো যে ব্ল্যাক কালারটা আছে সেই বরাবর মধ্যমা যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বুড়ো আঙুল নিচের দিকে। পজিটিভ আয়ন হলে বা নেগেটিভ আয়ন হলে, যাই হোক, এখন পজিটিভ নেগেটিভ আয়ন তো এটা বুঝতে পারছে, তো এটা উপরের দিকে তোমার চলে যাবে। তাহলে উপরের দিকে যদি যায়, তাহলে এরকম ভাবে একটা এই কণাটার ডাইরেকশনটা এরকম হবে। তাহলে এখানে বুঝতে পারছো একটা বক্রতা ব্যাসার্ধ তৈরি হবে। আর যে আর্টটা আমি আমার জ্যামিতি থেকে জানতে পারবো, আমি যে এই যে বায়ুশূন্য নল তৈরি করেছি, সেখানকার যে ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ, সেটা আমার জানা। তাহলে এই আরটা আমার জানা, বক্রতা ব্যাসার্ধটা আমার জানা, কারণ অলরেডি আমি এটা তৈরি করেছি। এটা আমার জানা। আর কি কি? আর আমার জানা হচ্ছে বিভব জানা। আর কি জানা? আমার ম্যাগনেটিক ফিল্ড জানা। যে ম্যাগনেটিক ফিল্ড আমি দিয়েছি সেই বিটা আমার জানা। এখান থেকে তিনি যে আহিত কণাটা বেরোচ্ছে এখানে, সেটা ইলেকট্রন না ধরে কোনো একটা কিউ নেগেটিভ ধরেছে এবং তার ভর ধরেছে এম। তাহলে এই যে পরীক্ষা, এখানে তিনি কি করলেন, একটা টাইমে তিনি ম্যাগনেটিক ফিল্ডটাকে অফ করে দিলেন, তাহলে পুরোটা অ্যানোডে গিয়ে পৌঁছাবে। অ্যানোডটাকেই প্লেট বলা হয়, অ্যানোডটাকেই প্লেট বলা হয়, সেখানে গিয়ে পৌঁছাবে। এবার ম্যাগনেটিক ফিল্ডটা ধীরে 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 তিনি বাড়াতে কমাতে থাকলেন, যাতে করে আমার এখানে যে আরেকটা পাত আছে, যার নাম ধরে নাও আমি দিচ্ছি A1, এটার নাম ধরে দিলাম এ, যাতে A1 এ গিয়ে যেন পৌঁছায়, এরকম ভাবে তিনি ম্যাগনেটিক ফিল্ডটাকে চেঞ্জ করলেন। সেই ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু তার জানা। এবার এই ম্যাগনেটিক ফিল্ড, এই ভোল্টেজ, আর এই যে আমার বায়ুশূন্য নলের যে স্ট্রাকচারটা আছে, সেই স্ট্রাকচারের বক্রতা ব্যাসার্ধ, এই তিনটে যদি আমার জানা থাকে, তাহলে আমি আধানটার কিউ এবং এম সম্বন্ধে একটা আইডিয়া পেতে পারি। সেই আইডিয়াটা সেই আইডিয়াটা নিয়ে তিনি কিউ আর এম এর একটা অনুপাত ক্যালকুলেট করেছিলেন, যেটাকে বলা হয় কিউ বাই এম অনুপাত। কি করলেন দেখো, এটাকে আমি ভেঙে ভেঙে দেখাই। এই হচ্ছে তোমার টিউব, একটা একটা করে দেখাচ্ছি। এই হচ্ছে তোমার নেগেটিভ পাথ -ভি, আর এই হচ্ছে তোমার পজিটিভ গ্রাউন্ড প্লেট। তার মানে এখানে বিভব শূন্য, এখানে বিভব হচ্ছে শূন্য। এখানে যে আধানটা আছে ধরে নাও কিউ নেগেটিভ, আধানের ভর ধরে নাও এম। তাহলে কিউ আধান কিউ আধান এইটা যদি তোমার সি হয়, এটা যদি তোমার ও হয়, এটা যদি ও হয়, তাহলে সি ক্যাথোড এবং ও, এটার নাম দিচ্ছি বি, বায়াস। বি, সি এবং বি এর মধ্যে বিভব প্রভেদ কত? সি এবং বি এর মধ্যে বিভব প্রভেদ কত? বলো। সি তে -ভি ভোল্টেজ দিয়েছি, বিটা হচ্ছে গ্রাউন্ড, ভি সমান 0। তাহলে বিভব প্রভেদ কত? 0। বিভব প্রভেদ মানে অন্তিম মাইনাস প্রাথমিক, তাহলে 0 মাইনাস অফ -ভি, তার মানে হচ্ছে ভি।
কারণ এটা উচ্চ বিভবে আছে, এই পাতটা উচ্চ বিভবে আছে, এ নিম্ন বিভবে আছে। তাহলে বলো তো দেখি, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যদি ইলেকট্রন ছুটে যায় তাহলে তার গতিশক্তি বাড়বে না কমবে? একটু আওয়াজ করো। বাড়বে। তাহলে এখানে হচ্ছে তার গতিশক্তি বাড়বে। এখানে ধরে নাও শূন্য, শূন্য গতিশক্তি। এখানে গতিশক্তি হবে, তাহলে সি তে শূন্য গতিশক্তি যদি হয়, তাহলে বি তে গতিশক্তি আমি ধরলাম সমান ধরলাম ই কে। তাহলে গতিশক্তির পরিবর্তন কত? ডেল্টা কাইনেটিক এনার্জি সমান কত? ই কে মাইনাস শূন্য সমান হচ্ছে ই কে। আর আমরা জানি যতটা গতিশক্তির পরিবর্তন হবে ততটা স্থিতিশক্তির পরিবর্তনের সাথে সমান। স্থিতিশক্তির পরিবর্তন কত হয়েছে সেটা সমান হচ্ছে ডেল্টা পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি হবে তোমার কিউ ইন্টু বিভব প্রভেদ ভি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বি বিন্দুতে, বিতে গতিশক্তি যেটা আমরা পাচ্ছি সেই গতিশক্তিটা হবে তোমার ই কে সমান কিউ ইন্টু ভি। এবার গতিশক্তির স্ট্রেট ফরওয়ার্ড ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এই ভিটা ছোট হাতের ভি বেগ, আর এটা হচ্ছে কিউ ইন্টু বড় হাতের ভি। তাহলে এইটা আমরা দেখতে পেলাম, এক নাম্বার ইকুয়েশন করলাম। এবার এবার এখানে আর কোনো ওর বেগ বৃদ্ধির কোনো জায়গা নেই, কারণ এটাও শূন্য, এটাও শূন্য, আর এইদিকে যেটা রাখা আছে তার বিভবও শূন্য। তাহলে আর বেগ বাড়বে না। এরা কেবলমাত্র আছে ইলেকট্রনকে বা নেগেটিভ আয়নটাকে কালেক্ট করার জন্য। কিন্তু এই ডান দিকে যে পজিশনটা তুমি দেখতে পাচ্ছ, এখানে শুধুমাত্র আমরা দিয়েছি কি ম্যাগনেটিক ফিল্ড, এবং সেটা দিয়েছি পারপেন্ডিকুলার ডাইরেকশনে ডট ভাবে, যাতে করে নেগেটিভ আয়ন যেহেতু সে উপরের দিকে যায়। এবং সেক্ষেত্রে যদি আর ব্যাসার্ধ হয়, বি ম্যাগনেটিক ফিল্ড হয়, তাহলে ডান দিকের সমীকরণটা আমরা কি লিখতে পারি? এখানে যে এই যে পথটা হলো, এখানে যদি আমি নাম দিই এম এন পি, এম এন পি যদি পথের নাম দিই, তাহলে এম এন পিটা কেমন ধরনের পথ গো সুমিয়া? এম এন পিটা কেমন ধরনের পথ? নেই না? আর কেউ বলতে পারবে? যদি একটা সুষম চৌম্বক ক্ষেত্রে লম্ব দিকে, হ্যাঁ কি হবে? শুধু বৃত্তাকার হবে। কারণ দেখো এই তলের সাথে লম্ব ডাইরেকশনে ম্যাগনেটিক ফিল্ড আছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের সাথে যদি লম্বভাবে কেউ প্রবেশ করে, তাহলে তার গতিপথ বৃত্তাকার হয় বা বৃত্তের অংশ হয়, তাই তো? আর অধিবৃত্তাকার তখন হতো যদি একদিকে ইলেকট্রিক ফিল্ড থাকতো আর একদিকে কনস্ট্যান্ট স্পিডে যেত, একদিকে বেগ আর একদিকে ত্বরণ পারপেন্ডিকুলার ডাইরেকশনে। তাহলে দেখো এখানে ডান দিকটা যদি আমরা আলোচনা করি, এখানে ডান দিকটা এখানে হচ্ছে বেগ হচ্ছে ভি, আর এখানে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে বি। এখানে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে সুষম ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে বি। আর যে পথটা ও ডেসক্রাইব করেছে তার যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ হচ্ছে আর। এর ভর হচ্ছে এম, আধান হচ্ছে কিউ। এবার এখানে আমাকে একটা ইকুয়েশন আমার দরকার। এই ইকুয়েশনটা আমাকে কে বলবে বলো? কোন একটা বস্তু হঠাৎ করে যে পথ বরাবর, এ তো সোজা চলে যেতে পারতো, সোজা না গিয়ে তার পথ পরিবর্তন করেছে। ফার্স্ট অফ অল এই পথ পরিবর্তন করালো কে? কে এই পথটা পরিবর্তন? চৌম্বক বল। তাহলে চৌম্বক বল কি হিসেবে কাজ করেছে গো? যদি কারুর গতির পথ পরিবর্তন হয় তাহলে তুমি সবসময় মাথায় রাখবে সেখানে কি প্রয়োগ হয়েছে, কোন ধরনের বল প্রয়োগ হয়েছে।
ভেরি গুড। তার মানে অভিকেন্দ্র বল প্রয়োগ হয়েছে। অভিকেন্দ্র বল যদি প্রয়োগ না হয় তাহলে মহাবিশ্বে কোনো বস্তু তার দিক পরিবর্তন করবে না। তাহলে অভিকেন্দ্র বল ক্রিয়াশীল হয়েছে এবং সেই অভিকেন্দ্র বল বেসিক্যালি চৌম্বক বল। চৌম্বক বলের ফর্মুলা কি? কিউ ইন্টু ভি ক্রস বি। এটা হচ্ছে তার ভেক্টোরিয়াল ফর্ম। তার ম্যাগনিচিউড কত হবে? তার মড। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি ভি আর বি এর মধ্যে। কারণ ভি তলে আছে, বি হচ্ছে তলের সাথে লম্ব দিকে আছে। তাহলে এফ এম চৌম্বক বল যেটা হবে কিউ ইন্টু ভি ইন্টু সাইন 90 ডিগ্রি হবে, যেটা তোমরা আগের সেমিস্টারে করেছো এবং সেটা হচ্ছে কিউ ভিভি হবে। এবং এইটা অভিকেন্দ্র বলের সাথে সমান। অভিকেন্দ্র বল মানে হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, যেখানে আর আমার জানা। তাহলে এই দুটো অবশ্যই ইকুয়াল হবে, নাহলে কোনোদিনই এটা একটা বৃত্তের অংশ হতে পারতো না। তাহলে সেকেন্ড ইকুয়েশন যেটা আমরা পাচ্ছি, সেকেন্ড ইকুয়েশন যেটা আমরা পেলাম সেটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, যে আরটা আমার জানা, জিওমেট্রি থেকে জানা, যে ভিটা আমার জানা, এম আমার জানা নয়, ইকুয়াল টু হচ্ছে কিউ ভিভি। এটা হচ্ছে আমার সেকেন্ড ইকুয়েশন। তো আমরা দুটো ইকুয়েশন পেলাম, ইজি ইজি দুটো ইকুয়েশন পেলাম। আমি তোমাদেরকে বলেছিলাম যে ফোর্থ সেমিস্টার ইজ ভেরি ইজি, কিন্তু এর মধ্যে কোনো জিনিস আনক্লিয়ার রাখা যাবে না। তাহলে আমরা দুটো ইকুয়েশন পেলাম, টু ইকুয়েশনস। একটা হচ্ছে এনার্জি গেন, শক্তি বৃদ্ধি, আর একটা হচ্ছে সার্কুলার মোশন। এনার্জি গেনের যে ফর্মুলা পেলাম সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার সমান হচ্ছে কিউ ইন্টু বড় হাতের ভি। আর সার্কুলার মোশনে যেটা পেলাম সেটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, সেটা হচ্ছে কিউ ভি বি। এই ভি আর এই ভি একই। এই দুটো থেকে যদি আমরা কোনোভাবে রিপ্লেস করি এই ভিটাকে বা কোনোটাকে রিপ্লেস করি, দেখি এখানে ভিটাকে রিপ্লেস করি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এম ভি ইকুয়াল টু হচ্ছে কিউ বি আর। তাহলে ভি সমান হচ্ছে কিউ বি আর বাই এম। এইটাকে আমরা এখানে রিপ্লেস করলে কি পাবো? হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার মানে হচ্ছে হাফ এম কিউ স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার বাই এম স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কিউ ইন্টু ভি। একটা কিউ এখানে কাটলো, একটা কিউ এখানে কাটলাম, এখানে একটা কিউ কেটে গেল, এখানে একটা এম কাটলো, এখানে একটা এম পড়ে থাকলো। তাহলে এখান থেকে দেখো দুই উপরে গেল, তাহলে কিউ বাই এম সমান 2 ইন্টু বড় হাতের ভি বাই বি স্কোয়ার আর স্কোয়ার। তাহলে কিউ বাই এম সমান 2 বড় হাতের ভি বাই বি স্কোয়ার ইন্টু আর স্কোয়ার। তাহলে এখানে আমরা কি পেলাম? এই পরীক্ষা থেকে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে যে নেগেটিভ আধান যেটা পেলাম, নেগেটিভ আধানের কিউ বাই এম পেলাম। কিউ বাই এমটাকে কি বলা হয় গো? 2v বাই বি স্কোয়ার আর স্কোয়ার। কিউ বাই এম যে কোনো কিছুতে মাস দিয়ে ভাগ করলে সেটা হয় স্পেসিফিক, সেই জিনিসটা এটাকে বলা হয় স্পেসিফিক চার্জ। যদি হিট বাই মাস করা হয় তাহলে স্পেসিফিক হিট হয়। কোনো কিছু মাস দিয়ে ভাগ করলে সেটা হয় আপেক্ষিক। স্পেসিফিক মানে তো আপেক্ষিক। দাঁড়াও দেখি, যাই হোক, আপেক্ষিকই মনে হয়, আপেক্ষিক আধান। আপেক্ষিক আধান। এবং মনে রাখতে হবে প্রতিটি কণার, আহিত কণার আপেক্ষিক আধান আলাদা আলাদা হয়। তুমি ইলেকট্রনের সাথে প্রোটন আলাদা হয়ে যাবে, প্রোটনের সাথে হিলিয়াম প্লাস আলাদা হয়ে যাবে, মাস আলাদা, চার্জ আলাদা হলেও আলাদা হয়, মাস আলাদা হলেও আলাদা হয়। তাহলে নির্দিষ্ট একটা কণার জন্য এটা নির্দিষ্ট হয়। পরীক্ষা করে ওনারা দেখেছেন, এই রেজাল্টটা ওনারা পরীক্ষা করে বার করেছেন। পরীক্ষা করে কি করে বার করেছেন? প্রথমত ভি আমার জানা, আর আমার জানা, বিটাকে এরা টিউন করেছে। টিউন করেছে মানে
চেঞ্জ করে ম্যাক্সিমাম যে কারেন্টটা যে প্রবাহটা পাওয়া যায় সেই প্রবাহের চেষ্টা করেছে। সেই বি এর মানটা এখানে বসিয়ে দেখছে যে এই যে কিউ বাই এমটা আমরা পেলাম, এর পরীক্ষালব্ধ যে মান পেলাম সেটা হুবহু ইলেকট্রনের ইলেকট্রনের ই বাই এম এর সাথে সমান। সেটা কত? ইলেকট্রনের এম আমার জানা, ই আমার জানা। সেটা তোমাদের ক্যালকুলেট করলে দেখতে পাবে 1.76 ইন্টু 10⁻11 হয়। তাহলে ই বা এই যে কিউ বাই এম এরা যেটা পেয়েছে 1.76 ইন্টু 10⁻11 পেয়েছে কুলম্ব পার কেজি, যেটা ইলেকট্রনের জন্য যা হয় তার সাথে সমান। এটা হচ্ছে এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্যাট অফ ইলেকট্রন। এখান থেকে কনক্লুশন যেটা টানলেন সেটা আমরা প্রমাণ করলাম যে কনক্লুশনে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আলো ফেলে আলো ফেললে ধাতুর পৃষ্ঠ থেকে সঠিক এনার্জির, সঠিক শক্তির, এই কথাটা আমি কষ্ট করে কেন লিখছি সেটা বুঝতে পারবে। সঠিক শক্তির আলো ফেললে ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গমন হয়। এই যে ইলেকট্রন কথাটা আমরা ইজিলি বলতে পারছি, সেটা প্রমাণ করার জন্য কিন্তু সাল লেগেছে। ইলেকট্রন নির্গমন হয়। কারণ কোনোদিন পৃথিবীর কোনো সায়েন্টিস্ট, কোনো বিজ্ঞানী কোনো জিনিসকে ধরে নেয় না, কোনো জিনিসকে টেকেন ফর গ্রান্টেড ধরে না, যে এটা তো বাবার জিনিস নিয়ে নি, এটা তো ঠাকুরদার জিনিস নিয়ে নি, এরকম করে তারা ভাবে না। তারা প্রত্যেকটা জিনিসকে অধিকার করে, জ্ঞান দিয়ে বুঝে প্রত্যেকটা জিনিসকে একদম ফিল করে এবং সেটা পুরো প্রমাণ করার পর সেটাকে ধরে, চোখ বন্ধ করে ধরে না। এখানেই হচ্ছে তোমার বন্ধু বান্ধবের মধ্যে যারা প্রত্যেকটা জিনিস সঠিকভাবে বিবেচনা করে তারপর খেতে চায়, দেখতে চায়, তার গল্প শুনতে চায়, তারা জানবে তাদের মধ্যে সায়েন্টিফিক মাইন্ড আছে। বোঝা গেল? তাহলে লেনার্ডের পরীক্ষাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই পরীক্ষাটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। হয়তো পরীক্ষায় এলো লেনার্ডের পরীক্ষায় কি প্রমাণ হয়েছে বলো, কিভাবে হয়েছে বলো, সেটা শর্টকাটে ছোট্ট করে 2 নাম্বারের জন্য বলবে। তাহলে হোমওয়ার্ক হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত লেনার্ডের পরীক্ষা থেকে কি সিদ্ধান্তে কি জানা গেছে এবং কেমন ভাবে। এটা ধরে নাও 2 মার্কসের দিল। তোমাদের এবারে পরীক্ষা হবে 2 মার্কস, 5 মার্কস আর 10 মার্কস। তো এটা 2 মার্কসের জন্য কি লিখবে, এই যদি কোশ্চেন তোমরা তৈরি না করে রাখো, তো ওই লেনার্ডের একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লিখে দেবে, তারপরে কিন্তু আর কোনো কিছু লেখার টাইম পাবে না। সুতরাং যে ছোট 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 প্রশ্ন আমি এবার থেকে 2 মার্কস, 5 মার্কসের গুলো গাঁতিয়ে লিখতেই হবে, 10 মার্কসের গুলো পাট পাট করে 3 3 3 করে থাকবে, 1 থাকবে। তো 2 মার্কসের গুলো কিন্তু ভেরি ক্রুশিয়াল। সেগুলো কিন্তু এক্স্যাক্টলি আগে থেকে লেখার প্র্যাকটিস করো, যাতে করে পরীক্ষা হলে ঝপ করে লিখে দেওয়া যায়, কুইক লেখা যায়। তার মধ্যে এই ধরনের একটা কোশ্চেন কিন্তু 2 মার্কসের পড়ার মতন রয়েছে। এটা তোমাদের হোমওয়ার্ক, এটা লিখে পাঠাবে। নেক্সট, এবার আমরা চলে আসি নেক্সট ডিসকাশন। তাহলে আমরা বুঝলাম ইলেকট্রন বেরোয়। তাহলে এখানে এবার তোমাদের বইয়ে আলোক তড়িৎ ক্রিয়া কাকে বলে এসব হেন তেন দিয়েছে, এগুলো আমরা ডিসকাস করেছি। আমরা ডিসকাস করি প্রথম কার্য অপেক্ষক সম্বন্ধে। তাহলে আমরা জানি আলোক তড়িৎ ক্রিয়া কাকে বলে।
আলোক তড়িৎক্রিয়া কাকে বলে আমরা জানি, যে ধাতুর পৃষ্ঠে আলো ফেলে ইলেকট্রন নির্গমন করানোর যে ঘটনা তাকে আলোক তড়িৎক্রিয়া বলে। এবার তারপর হচ্ছে আলোক তড়িৎক্রিয়ার জন্য যে প্রবাহ পাওয়া যায় তাকে বলা হয় আলোক তড়িৎ প্রবাহ। আলোক তড়িৎ প্রবাহ এটা হচ্ছে কারেন্ট, এটা হচ্ছে ঘটনা, এইটা হচ্ছে কোয়েন্টিটি, রাশি, এটা মাপা যায়, ওটা হচ্ছে ঘটনা। এবার এবার আমরা দেখলাম, আমরা এর আগে আলোচনা করলাম যে ধাতুর পৃষ্ঠ থেকে এমনি 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 ইলেকট্রন নির্গমন হয় না। ঠিক, ইলেকট্রন নির্গমনের জন্য ইলেকট্রনকে ধাতব পৃষ্ঠ থেকে মুক্ত করতে বাহ্যিক শক্তির প্রয়োজন। আমরা এটা আজকেও দেখলাম, আগের দিনও আমরা আলোচনা করেছিলাম। এবার যে ন্যূনতম যে ন্যূনতম শক্তি ধাতুর পৃষ্ঠে থাকা ধাতুর পৃষ্ঠে থাকা ইলেকট্রনকে প্রদান করলে ইলেকট্রনকে প্রদান করলে ইলেকট্রনটি ইলেকট্রনটি ধাতুর পৃষ্ঠ থেকে মুক্ত হয় তাকে বলা হয় ধাতুর কার্য অপেক্ষক, ইলেকট্রনের নয়, এটা ধাতুর কার্য অপেক্ষক। কার কোন জিনিস বুঝতে হবে, নাহলে যখন তখন রাস্তাঘাটে যে কোনো জিনিস তুলে নিয়ে বাড়ি নিয়ে চলে যাবে। এটা ধাতুর কার্য অপেক্ষক, এটা হচ্ছে ওয়ার্ক ফাংশন অফ দ্য মেটাল, ওয়ার্ক ফাংশন অফ দ্য মেটাল। তাহলে একটা ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রনকে মুক্ত করার জন্য বাইরে থেকে যে পরিমাণ শক্তি দিলে ঠিক ইলেকট্রনটি ধাতুর পৃষ্ঠ থেকে ঠিক মুক্ত হয়, জাস্ট মুক্ত হয়, সেই মিনিমাম এনার্জিটাকে ধাতুর কার্য অপেক্ষক বলা হয়। এই যে কার্য অপেক্ষক, এবার আমি জিজ্ঞাসা করি, দেখি বলো দেখি আমাদের কাকে জিজ্ঞেস করি যা, তোদের নামই ভুলে গেছি। কাকে জিজ্ঞেস করবো, লেখো এই যে পর্যায় সারণী, ধরো না এটা আমাদের পর্যায় সারণী, এটা ধরো না পিরিয়ডিক টেবিল। ঠিক, এই পিরিয়ডিক টেবিলের এই বরাবর আমি যাব, এই বরাবর আমি নামবো। এবার আমাকে বলো এই বরাবর কার্য অপেক্ষক কি হবে। সুমিয়া তুই বল। পালিয়ে গেল, তাহলে কি হবে? এতে কি চরিত্র নিয়ে প্রশ্ন উঠবে নাকি? বলো কি হবে কার্য অপেক্ষক, কি বললে তুমি, বলো। বৃদ্ধি পাবে, একদম ঠিক। কেন বলো, ওয়াই? ওয়াই? ধাতু যদি হয় ইলেকট্রনকে বেশি আকর্ষণ করবে, কপালে গুলি মারবো,
কপাল ছেদ করে বুদ্ধি সব বেরিয়ে চলে যাবে। ধাতু হলে কি হবে? যদি আমরা ডান দিকে যাই, তাহলে ধাতব চরিত্র হ্রাস পায়, তাই তো? ডান দিক কি বলছো? বলো। হ্যাঁ, তারপর ধাতব চরিত্র যদি হ্রাস পায়, তাহলে অধাতব নেগেটিভ চরিত্রটা বৃদ্ধি পাবে। আর তড়িৎ ঋণাত্মকতা মানে হচ্ছে ইলেকট্রনকে টেনে ধরার ক্ষমতা। তাহলে ডান দিক বরাবর যত যাব, তত বেশি করে তোমার পার্টিকুলার কোনো একটা তোমার আম আ যদি আমি ডান দিক যাই, এগুলোকে কি বলা হয়? গ্রুপ বরাবর। এটাকে গ্রুপ বরাবর বলে তো নাকি? এটা একটা নির্দিষ্ট গ্রুপ। হ্যাঁ? হ্যাঁ? এটা পর্যায় বরাবর? পর্যায় মানে তো গ্রুপ। না, সরি। জানি না। পর্যায় বরাবর। ভুলে গেছি এটা আমি। আর এটা হচ্ছে শ্রেণী বরাবর। কি বলছি এই বরাবর? শ্রে- শ্রেণী বরাবর, আচ্ছা। তাহলে পর্যায় বরাবর যদি আমি যাই, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে। প্রশ্ন হচ্ছে হোয়াই? কেন বাড়ে? পর্যায় বরাবর গেলে ইলেকট্রোনেগেটিভিটি কেন বাড়ে? কে বল? নিউক্লিয়াসে চার্জ বাড়ে, একদম তাই। তার জন্য ইলেকট্রনের উপর তাদের আধিপত্য বাড়ে, ভেরি গুড। কিন্তু নিউক্লিয়াসে চার্জ বাড়লেও নতুন করে আর কোনো এক্সট্রা কক্ষপথ তৈরি হয়নি। মানে যদি আমরা এখানে ধরি হাইড্রোজেন, হিলিয়াম, এটাকে বাদ দিয়ে দিলাম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, তাই তো? ভুল বললাম না ঠিক বললাম? নিয়ন, কি বললাম? ঠিক বলেছি না ভুল বলেছি রে? কাকে কাকে ভুলে গেলাম? লিথিয়াম, বেরিলিয়াম, ও ফ্লুরিন হবে। ফ্লুরিন, তারপরে নিয়ন হবে। এই বরাবর যদি যাই আমরা, তাহলে দেখবো এদের এদের কে আর এল আছে। এদের শুধু কে আছে কক্ষ। তাহলে এদের কে আছে, এল আছে। এর কে নিউক্লিয়াসের পর কে কক্ষতে দুখানা আছে, এল কক্ষতে একখানা আছে। এর কে কক্ষ এখানে এখানে যেমন ধরে নাও তিনটে প্রোটন, এর চারখানা প্রোটন। আর এরও কে আছে দুখানা, এলে আবার দুখানা আছে। ইলেকট্রন কটা থাকলো আমার কাছে ইম্পর্টেন্ট নয়, আমার কাছে নিউক্লিয়াসের কিন্তু চার্জ বাড়ছে। তার মানে নিউক্লিয়াসের যখন চার্জ বাড়ছে, তখন নিউক্লিয়াস প্রত্যেকটা ইলেকট্রনকে কিন্তু বেশি পরিমাণ টেনে ধরে থাকছে, কারণ তাদের নতুন করে কক্ষপথ অ্যাড হয়নি, তাই নিউক্লিয়াস থেকে তাদের দূরত্ব বাড়েনি। তাহলে একই দূরত্বে লিথিয়ামের আউটার কক্ষপথে যে ইলেকট্রন আছে, তার নিউক্লিয়াস থেকে যতটা ডিস্টেন্স, বেরিলিয়ামের নিউক্লিয়াস থেকে তার আউটার অরবিটে যে ইলেকট্রন আছে তার ডিস্টেন্স একই। বোরনেরও একই, কার্বনেরও একই, নাইট্রোজেনেরও একই, ফ্লুরিনেরও একই, নিয়নেরও একই। নিয়ন ইজ স্পেশাল, অক্টেট পূর্তি হয়েছে, অন্য স্টেবিলিটি এসছে। তাহলে এদের সবারই নিউক্লিয়াস থেকে বাইরের ইলেকট্রনের দূরত্ব একই, কিন্তু একই, কিন্তু নিউক্লিয়াসের চার্জ কিন্তু 1, 3, 4, 5, 6, 7, 8, 9 করে বেড়ে যাচ্ছে। তাহলে ইলেকট্রনের উপর যে ফোর্সটা হবে, সেটা ধীরে ধীরে বাড়বে। তাই ইলেকট্রনটাকে যদি আমি বার করতে চাই, আমাকে বেশি শক্তি প্রদান করতে হবে, এবং তাদের ইলেকট্রনের প্রতি খিদেটা একটু বেশি হবে। তার জন্য ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে। তাই কার্য অপেক্ষক ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। মানে ইলেকট্রনকে যদি তুমি বের করতে চাও, তাহলে তোমাকে বাইরে থেকে বেশি শক্তি প্রয়োগ করতে হবে। সুতরাং তুমি একদম ঠিক বলেছো সুমিয়া, যে আমরা যদি ডান দিকে যাই, যেটাকে পর্যায় বরাবর বললো, সেই বরাবর যদি যাই, তাহলে সেক্ষেত্রে ধাতুর যে কোয়ালিটি, ধাতব গুণ, সেগুলো কমে যায়, অধাতব গুণ বাড়ে, ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, ইলেকট্রোপজিটিভিটি কমে, তাই কার্য অপেক্ষক বৃদ্ধি পায়। তাহলে আমরা এখান থেকে একদম শিওর বুঝতে পারলাম যে ক্ষার ধাতু যারা আছে, এখানে যারা ক্ষার ধাতু আছে, ক্ষার ধাতু যারা আছে, তাদের কার্য অপেক্ষক সব থেকে বেশি হবে না সব থেকে কম হবে? নম্রতা?
ক্ষার ধাতুর ক্ষেত্রে কার্য অপেক্ষক সবচেয়ে বেশি হবে না সবচেয়ে কম হবে, কে বলতে পারবে? কম হবে, কম হবে। একদম ঠিক। কারণ হচ্ছে তারা ইলেকট্রোপজিটিভ। যারা ইলেকট্রোপজিটিভ তারা চায় ইলেকট্রনকে যেন তার উপকরণে তার গা থেকে সরিয়ে দিয়ে নিজে পজিটিভ হতে। কারণ তাদের ক্ষেত্রে যারা ক্ষার ধাতু তারা একখানা ইলেকট্রন যদি বাই চান্স বার করতে পারে তাহলে তার নিচে সবকিছু একদম পুরো ফুলফিল হয়ে থাকে। তারা ফুল স্টেবল হয়। এবং মনে রাখবে, মহাবিশ্বে যতগুলো ঘটনা ঘটে, সে জীবিত, মৃত, যে কোনো ধরনের বস্তুই হোক না কেন, সবাই কিন্তু সব কিছু করতে চায় টু গেট এক্সট্রা স্টেবিলিটি। সেটা পুরোপুরি কেমিস্ট্রির কিন্তু একদম মূল মন্ত্র, যে এক্সট্রা স্টেবিলিটি সেটা হতে পারে লোক্যাল। কেউ কেউ বিশাল বড় স্টেবিলিটি পাওয়ার কথা না ভেবে খুব লোক্যাল একটা হালকা স্টেবিলিটি পায়, যেটা পরবর্তীকালে বিশাল ইনস্টেবিলিটির কারণ হিসেবে দাঁড়ায়। তো তোমাকে বুদ্ধিমান হতে হবে, তোমাকে গ্লোবাল স্টেবিলিটির কথা ভাবতে হবে। তো এখানেও ক্ষার ধাতু কিন্তু তার স্টেবিলিটির কথা চিন্তা করে তার প্রথম ইলেকট্রনটাকে বার করে দিতে চায়। তার মানে ইলেকট্রনটাকে বার করে দিতে চায় মানেই তুমি বাইরে থেকে একটু হেল্প হলেই বের করে দেবে। এবার যদি আমরা নিচের দিকে যাই, শ্রেণী বরাবর যাই, তাহলে নিচের দিকে কি হবে? কার্য অপেক্ষক বাড়বে না কমবে? আমরা যদি নিচের দিকে নামি, ঢিক 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 করে নিচের দিকে নামি, তাহলে কার্য অপেক্ষক বাড়বে না কমবে? কম হবে। ওয়াই? কেন কম হবে? নিচের দিকে গেলে তো আধান বাড়বে, আধান তো তোমার বেড়ে যাবে। তাহলে কার্য অপেক্ষক কেন বাড়ছে? আকারটা বাড়বে এবং আকারটা ঝপ বাড়ে। আকার ইজ প্রপোর্শনাল টু এন স্কোয়ার। প্রথমটা হচ্ছে 1, তারপরটা 4, তারপরটা 9, তারপরটা 16, তারপরটা 25, তারপর 36। ফটাফট ফটাফট আকার বেড়ে যায়। আধান ততভাবে বাড়ে না নিউক্লিয়াসে। আকারটা যেহেতু ঝপাঝপ বেড়ে যায়, তাই নিউক্লিয়াস থেকে একদম বাইরের যে ইলেকট্রনটা আছে তার কন্ট্রোল ততটা থাকে না, তার যে টান বলটা ততটা থাকে না। তার জন্য বাইরের ইলেকট্রনটা অবহেলায় কখনো কখনো নিজেই বেরিয়ে যেতে চায়, যেটা হয় ফ্রান্সিয়ামের ক্ষেত্রে। তাহলে নিচের দিকে যদি আমরা দেখি তাহলে কে কে থাকে এই বরাবর? যেমন ধরে নাও, হাইড্রোজেনকে বাদ দিয়ে দাও, একে বাদ দিয়ে দিলাম। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই যত নিচে নামবে তত এদের ইলেকট্রোপজিটিভিটি বাড়ে। ঠিক? এবং ফ্রান্সিয়াম এত বেশি ইলেকট্রোপজিটিভ যে ও সবসময় যৌগ গঠন করে থাকে। সিজিয়ামও অনেকটা তাই। তাই সিজিয়াম যদি কোনোভাবে থাকে, তার যে কার্য অপেক্ষক সেটা জিরোর প্রায় কাছাকাছি। সিজিয়াম সবসময় ইলেকট্রন ছাড়তেই থাকে। তো বুঝতেই পারছো? তার মানে এদের কিন্তু, তাহলে আমরা এখান থেকে আইডিয়া পেলাম যে কার্য অপেক্ষক কিন্তু ডিপেন্ড করছে তার ইলেকট্রনিক স্ট্রাকচার কিরকম তার উপর, এবং সে পর্যায় সারণীতে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কোন জায়গায় বসে আছে, সেটার উপর ডিপেন্ড করে। যে পর্যায় সারণীর উপর পুরো কেমিস্ট্রি ডিপেন্ড করে। ওকে, তাহলে আমরা এখানে বুঝতে পারলাম এখান থেকে আমাদের টেক অ্যাওয়ে কি, এখান থেকে কি আমরা সিদ্ধান্ত পেলাম? নাম্বার ওয়ান, হাড় ধাতুর হাড় ধাতুর কার্য অপেক্ষক অল্প, কার্য অপেক্ষক কম। রুবিডিয়াম, সিজিয়াম, রুবিডিয়াম তো হয় না, সিজিয়ামের খুবই কম। আর পর্যায় বরাবর কার্য অপেক্ষক বাড়ে। শ্রেণী বরাবর কমে। এই সমস্ত কনক্লুশন গুলো আমরা দেখতে পেলাম। ওকে, নেক্সট নেক্সট আমরা দেখব এই যে ফটো ইলেকট্রিক ইফেক্ট, সেটার অ্যাকচুয়ালি মানে কিরকম ধরনের, মানে ইজিলি করতে চাইলে তাহলে আমরা এখান থেকে একটা একটা আমাকে একটা তোমাদের হিন্ট দেবো, একটা কোশ্চেন জিজ্ঞেস করি যে ধরে নাও তোমার কাছে একটা ধাতু আছে, একটি ধাতুর কার্য অপেক্ষক বেশি,
কার্য অপেক্ষক বেশি। ধাতব পৃষ্ঠের কার্য অপেক্ষক কমাতে গেলে আমরা কি করব? কার্য অপেক্ষক কমাতে কি করব? বলো, কেউ বলতে পারবে? কোন একটা ধাতুর কার্য অপেক্ষক বেশি, তার পৃষ্ঠের কার্য অপেক্ষক যদি কমাতে চায়, উপরের যে কনক্লুশন গুলো আছে সেগুলো থেকে আমরা কি করে বলতে পারবো? হ্যালো, 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 হ্যালো। রায় আছিস? অমর্ত্য আছিস? সৌমিত্র? বলেন, কি করব? মিশিয়ে দেবো না, লেপে দেবো। ভেরি গুড। আমরা পৃষ্ঠ তো চাই, পৃষ্ঠ। তো পিঠে লেপে দেবো। কোন একটা ক্ষার ধাতু আমরা যে যার কম কার্য অপেক্ষক যুক্ত ধাতু আছে সেগুলোকে উপরে একটা পৃষ্ঠে লেপন করে দেবো। তার মানে এখানে হচ্ছে ভেরি গুড, ঠিক বলেছো। তার মানে ওই ধাতুর পৃষ্ঠে, ওই ধাতুর পৃষ্ঠে কম কার্য অপেক্ষকের, কম কার্য অপেক্ষকের ধাতুর লেপন দিতে হবে, তাহলেই হবে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে এক্সপেরিয়েন্স গুলো করি, বিভিন্ন ধরনের আমাদের যখন করতে হয়, তখন আমরা সিজিয়াম লিপে দিই, কখনো কখনো তোমার প্ল্যাটিনাম, প্ল্যাটিনাম বলছি, টাংস্টেন, টাংস্টেন ধাতুকে ইউজ করি, ওর কার্য অপেক্ষক কম। এরকম ধরনের বিভিন্ন জিনিস আমরা ইউজ করি। ওকে, নেক্সট বলো। কে বলেছে? কি বললে, কি বললে, কি বললে, কি বললে? কে বললেন এটা? রাইট। তাই দেখো, এখানে একটা ধাতুর যদি আমরা বিভব বাড়াই তাহলে কার্য অপেক্ষক হ্রাস পাবে। এটা তুমি যেটা বলেছো সেটা সঠিক নয় এই কারণে, কারণ হচ্ছে বিভবটাকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কথা, যে ধাতুর ধাতুর বিভব যদি, বিভব, ধাতুর ঋণাত্মক বিভব যদি বৃদ্ধি করি, মানে নেগেটিভটাকে বাড়ালাম, বৃদ্ধি করি, তবে কি কার্য অপেক্ষক বৃদ্ধি পাবে? ভেরি গুড কোশ্চেন। অ্যান্সার হচ্ছে একদম না। না। ইজিলি ইলেকট্রন বেরোবে, ইলেকট্রন বেরোবে, এটা ঠিক। ইজিলি ইলেকট্রন বেরোবে তাও নয়, ঠিক নয়। ইলেকট্রন বেরোনোর পর, ইলেকট্রন বেরোনোর পর সে বেশি স্পিড পেয়ে বেরোবে। এটা মানে হচ্ছে নির্গমনের পর তাহলে কি হবে ঘটনাটা? নির্গমনের পর, নির্গমনের পর তখন সে বেশি স্পিডে ছুটে পালাবে, ছুটে চলে যাবে। প্রশ্ন হচ্ছে, প্রশ্ন হচ্ছে যে তাহলে স্যার এটা এটা কেন বললেন? তার কারণ ধাতুর উপরিক পৃষ্ঠে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমরা মনে করে দেখো তো, ইলেকট্রোস্ট্যাটিকের ক্ষেত্রে যখন আমরা বিভব এবং ধাতু পড়েছিলাম, তখন কোন জিনিসটা আমাদের মাথায় সবচেয়ে বেশি স্ট্রাইক করেছিল? ইলেকট্রোস্ট্যাটিকে ভেবে দেখো তো, ইলেকট্রোস্ট্যাটিক যখন আমরা পড়েছিলাম তখন আমরা ধাতু আর বিভব এই দুটো কনসেপ্ট যখন আলোচনা করছিলাম, তখন একটা খুব ইম্পর্টেন্ট কথা ধাতুর জন্য বলেছিলাম। সেটা কি বলেছিলাম গো? ধাতুর উপরিতলে কি বলেছিলাম? প্রতিটা পয়েন্টে। তার মানে ধাতু কিন্তু, যদি সেই ধাতুটাকে আমি নেগেটিভ চার্জ করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রন বেরোনোর কোনো জায়গা নেই, কারণ ইলেকট্রনও সেই জায়গায় পড়ে রয়েছে।
কথাটা বুঝতে পারছো আমি কি বলছি? মানে বুঝতে পারছো আমি কি বললাম? এটার উদাহরণ আমি দিচ্ছি। তার মানে ধাতুর উপরিপৃষ্ঠে ধাতুর পৃষ্ঠে বিভব বিভব সর্বদা সমান। তার জন্য কেউ কোনো ইলেকট্রন এক্সট্রা ফেসিলিটি পাবে না। এটা কিরকম এক্সাম্পল দেবো? ধরে নাও একটা তোমার, মনে করো এক্সাম্পল দিয়ে যদি আমি বোঝাই, তাহলে আমরা বলতে পারি যে ধরে নাও এরকম একটা বাকেট আছে এবং সেখানে জল আছে। এবার এখানে একটা মাছ আছে। প্রশ্ন হচ্ছে যে মাছটা কত জোরে লাফালে ও বাইরে বেরিয়ে যাবে? মাছটা কত জোরে লাফালে সে এই পাত্র থেকে বাইরে বেরিয়ে যাবে? জল থেকে বলছি না। জলে তো ও ফ্রিলি বিচরণ করে। জলটা হচ্ছে ধাতুর পৃষ্ঠের ন্যায়। জলেও ফ্রিলি বিচরণ করে। কিন্তু মাছটা ধাতুর ওই ওই যে পাত্র আছে, পাত্রর বাইরে চলে যাবে। মাছটা যদি উপরে লাফায়, বেশি না লাফায়, তাহলে হবে না। এবার দেখো, এই পুরো জিনিসটা ছিল মাটিতে। এখন আমি কি করলাম? এই পুরো জিনিসটাকে একটা লোক, বড় মাপের লোক ধরে কাঁধে এই পুরো পাত্রটাকে তুলে নিল। এবার আমাকে বলো, মাছের কি সুবিধা হলো? রায়, জিনিসটা তাই। কিন্তু মাছটা এখানে যখন পড়বে, তখন যে স্পিডে পড়বে, এখান থেকে পড়লে কিন্তু বেশি স্পিডে পড়বে। কারণ তাকে আমি গ্র্যাভিটেশনাল যে পোটেনশিয়াল আছে সেটা আমি বৃদ্ধি করে দিয়েছি, উপর দিকে তুলে দিয়েছি। আমি যদি মাটি খুঁড়ে ঢুকিয়ে দিই, তাহলেও কিন্তু মাছটাকে সেই একই পরিমাণ কিন্তু লাফাতে হবে, একই কষ্ট করতে হবে। সুতরাং আমি যে পাতের থেকে ইলেকট্রন বেরোবে, তার আমি নেগেটিভিটি যদি এই বাড়িয়ে দিই, তাহলে কিন্তু কার্য অপেক্ষক কিন্তু কোনো পরিবর্তন হয় না। এটা অনেক বইয়ে, অনেক জায়গায় যারা সঠিকভাবে বোঝে না, তারা অনেক জায়গায় ভুলভাল লেখে। বাট দিস ইজ ট্রু, এবং এটা আমরা বিভিন্নভাবে এক্সপেরিমেন্টালি দেখেছি অনেকবার, একবার নয়। কিন্তু রেজাল্টটা কি বুঝতে হবে আমাদেরকে সঠিকভাবে। কার্য অপেক্ষকের পরিবর্তন হয় না, কিন্তু যদি ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে সে বেরোনোর পরেই দেখবে পেছনে প্রচুর নেগেটিভ, কারণ সে ঋণাত্মক আধানে আছে। এই এই পাথটা যদি নেগেটিভ হয় অনেক, ইলেকট্রন বেরোনো পর্যন্ত একই কষ্ট। যেই ইলেকট্রন বেরিয়ে গেল এখানে, সে দেখছে এখানে বিশাল রিপালশন, তার মানে হিউজ স্পিড। সে কিন্তু স্পিডটা হিউজ পাবে। এখানে যখন কম নেগেটিভ, তখন ইলেকট্রন যেটা বেরোচ্ছে সেটা লেস স্পিড। এখানে কিন্তু হিউজ স্পিড। কিন্তু কার্য অপেক্ষক এখানে ওয়ার্ক ফাংশন যা, এখানে ওয়ার্ক ফাংশন সেম। এই দুটোতে সেম, একদম সেম টু সেম। এবার যদি তুমি বলো আমি যদি গরম করে দিই স্যার, তাহলে তো ইলেকট্রন এক্সট্রা এনার্জি পেয়ে গেল। তাহলে গরম করে দিলেও তো ইলেকট্রনটা সেখান থেকে শক্তি পেল। তাহলে ইলেকট্রনটা কোন একটা ধাতুর পৃষ্ঠ থেকে কোন একটা পার্টিকুলার টেম্পারেচারে যে এনার্জি পেলে ইলেকট্রনটা বেরিয়ে যেতে পারে, তাকে আমরা ওয়ার্ক ফাংশন বলবো। এবং এই ওয়ার্ক ফাংশনটা কিন্তু স্বভাবতই স্পেসিফিক্যালি ধাতুর পৃষ্ঠের নেচারের উপর নির্ভর করে, এবং ধাতুর পৃষ্ঠ কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, তার ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল কিন্তু এটা চেঞ্জ করে। সবার ক্ষেত্রে কিন্তু একই হয় না। ক্ষার ধাতুর ক্ষেত্রে কম হয়। ক্ষারীয় আর অম্ল ধাতু, যদি অম্ল ধাতু তো হয় না, যাই হোক, একটু যদি আমরা ডান দিকে শিফট করে যাই, তাহলে ধীরে ধীরে ইলেকট্রো পজিটিভিটি কমতে থাকার দরুন এর কার্য অপেক্ষক বাড়তে থাকে। আর যদি আমরা শ্রেণী বরাবর নিচে ঝপঝপ করে নামি, তাহলে নিউক্লিয়াসে পজিটিভ বাড়া সত্ত্বেও, যেহেতু বাইরের কক্ষের ইলেকট্রনের থেকে নিউক্লিয়াসের দূরত্বটা ঝপঝপ করে বেড়ে যাচ্ছে, বেশি স্পিডে বাড়ছে, তাই বাইরের কক্ষের যে ইলেকট্রন, তার উপর নিউক্লিয়াসের কন্ট্রোলটা কমে যাচ্ছে বলে ইলেকট্রনগুলো বেওয়ারিশ হয়ে পড়ছে এবং তাদের উপর কন্ট্রোল থাকছে না। তার জন্য কিন্তু কার্য অপেক্ষক ঝপঝপ করে কমতে থাকে। তার জন্য ফ্রান্সিয়াম, সিজিয়াম এদের কার্য অপেক্ষক খুব কম। সম্ভবত সিজিয়ামের নেগেটিভ হলেও হতে পারে, আমি দেখে বলবো। এনিওয়ে, আজকে যেটা আমরা লাস্ট ফাইনাল যেটা তোমাদের বলতে চাইবো, সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্টের
যে বর্তনীটা হয় সেটা দেখতে কিরকম। বর্তনী দেখো, একদম বইয়ে যেমন এঁকেছে তেমন আঁকতে হবে তার কোনো মানে নাই। এখানে একটা নেগেটিভ থাকবে, এটাকে বলা হয় নেগেটিভ ইলেকট্রন। এইদিকে একটা পজিটিভ থাকবে, পজিটিভ ইলেকট্রন। পজিটিভ ইলেকট্রনটাকে আমরা বলি অ্যানোড। প্লেটও অনেকে বলে, কারণ এখানে ইলেকট্রন সংগ্রহ করে, প্লেট বলা হয় সেই জন্য। আর নেগেটিভের দিকে ক্যাটায়ন যায়, তাই এটাকে বলা হয় ক্যাথোড। ক্যাথোডে আমরা, এবার বলো তো দেখি, অ্যানোডে আমরা আলো ফেলবো না ক্যাথোডে? নেগেটিভে আলো ফেলবো না পজিটিভে? হ্যালো 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 হ্যালো। নেগেটিভে। এখানে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো যদি আমরা ফেলি, তাহলে এখান থেকে ধরে নাও ইলেকট্রন বেরোলো। কথার কথা, ধরে নাও ইলেকট্রন বেরোলো এখান থেকে। এবার এখানে কতটা, এবার এই ইলেকট্রন গুলো এটা যদি পজিটিভ হয় এদিক দিয়ে যাবে, তার মানে এখানে আমরা একটা কারেন্ট পাবো। এই কারেন্টটা একটা অ্যামমিটার দিয়ে আমরা মাপবো। এই কারেন্টটাকে ফটো কারেন্ট বলা হয়। আর এখানে একটা, ধরে নাও, ব্যাটারি দেব। নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, এরকম একটা ব্যাটারি দিলাম। আর এখানে একটা রিওস্ট্যাট তুমি রাখলেও রাখতে পারো, রিওস্ট্যাটে। আর এই দুই প্রান্তে আমরা একটা ভোল্ট মিটার অ্যাড করে দেবো। তাহলে ভোল্ট মিটার যদি অ্যাড করি, তাহলে এখানে বিভব প্রভেদ পাবো। এই বিভব প্রভেদ যেটা পাবো, সেটা এই দুটো পাতের মধ্যে বিভব প্রভেদ, ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে বিভব প্রভেদ, ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে বিভব প্রভেদ, বিভব প্রভেদ। আর এই যে অ্যামমিটারের যে পার্ট, এটাই পাবো আলোক তড়িৎ প্রবাহ। আলোক তড়িৎ প্রবাহ। এবার যে কোনো একটা পদার্থের বা সিস্টেমের ভোল্টেজ বৃদ্ধির সাথে সাথে যদি কারেন্ট কেমন পাচ্ছি, এইটাকে নাম দিলাম, ধরে নাও এই প্রবাহটার নাম দিলাম আই, আর এই ভোল্টেজটার নাম দিলাম ভি। তাহলে বিভব পরিবর্তনের সাথে সাথে প্রবাহ কেমন ভাবে পরিবর্তিত হবে, সেই প্লটটাকে সেই যন্ত্রের বৈশিষ্ট্যমূলক গ্রাফ বলা হয়, লেখচিত্র বলা হয়। তাহলে যে কোনো একটা যন্ত্রের, ইলেকট্রিক্যাল যন্ত্র বা ইলেকট্রনিক্স যন্ত্রের, তার দুই প্রান্তের বিভব আমি পরিবর্তন করব, করে তার মধ্যে দিয়ে কেমন ভাবে তড়িৎ প্রবাহিত হবে, সেই যে লেখচিত্র আমরা ক্যালকুলেট করব বা দেখব, সেই লেখটাকে সেই যন্ত্রের বৈশিষ্ট্যমূলক লেখ বলা হয় বা লেখচিত্র বলা হয়। তাহলে এর ক্ষেত্রে যদি বৈশিষ্ট্যমূলক লেখচিত্র আমরা করি, তাহলে আমরা কেমন পাবো সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে এখানে আমরা বুঝবো এই বৈশিষ্ট্যমূলক লেখটা ইংরেজিতে বলা হয় বৈশিষ্ট্যমূলক লেখচিত্র। এটাকে ইংরেজিতে বলা হয় ক্যারেক্টারিস্টিক গ্রাফ। এটা হচ্ছে ভি ভার্সেস আই গ্রাফ। যে কোনো বৈশিষ্ট্যমূলক গ্রাফ মানে কোনোভাবে কনফিউজ হবে না। তুমি জানবে সেখানে দুই প্রান্তের বিভব চেঞ্জ করবে, আর কারেন্ট থাকবে ওয়াই অক্ষে। হ্যাঁ, সেখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ পরিবর্তন করে দিতেই পারে, কিন্তু সাধারণত ভিটা হয় এক্স অক্ষে, যেটা হয় ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস, আর আইটা হয় অধীন চল, এটা ডিপেন্ডেন্ট অ্যাক্সিস, সেটা ওয়াই অক্ষে থাকে। এবার এর ক্ষেত্রে এই যে আমাদের ফটো, মানে ফটো ইলেকট্রিক সেল, তার ক্ষেত্রে এইটা নেগেটিভ, এইটা হচ্ছে পজিটিভ বা গ্রাউন্ড। এখানে আমরা ফেলছি আলো, এখানে আমরা আলো ফেলছি, এবং এখানে ভোল্টেজ আমরা দিচ্ছি, ভোল্টেজ আমরা দেখছি কত বিভব প্রভেদ আছে সেটা আমরা দেখছি দুই প্রান্তের। দেখার পর আমরা এখানে কারেন্ট মাপার চেষ্টা করছি, কারেন্ট মাপার চেষ্টা করছি, এবং সেই কারেন্টটা মাপার সময় দেখা যায় যে এর ভি ভার্সেস আই গ্রাফটা অনেকটা এরকম হয়। এটা ভি, এটা যদি আই হয়, আই মানে আলোক তড়িৎ প্রবাহ, ভি মানে হচ্ছে প্লেট দুটির মধ্যে বিভব। যদি আমরা শূন্য রাখি তখনও কিছুটা কারেন্ট পাই, কারণ কিছু কিছু ইলেকট্রন এখানে বেরিয়ে এত এনার্জি পায় যে ফটাস করে গিয়ে ওখানে ধাক্কা পেয়ে যায়। এই আলোর শক্তি
যদি তীব্র হয় তাহলে এই ইলেকট্রন বেরোনোর সঙ্গে সঙ্গে কিছু ইলেকট্রন গিয়ে এখানে গিয়ে পৌঁছে যাবে, পৌঁছলেই আমি কারেন্ট পাবো, এখানে প্রবাহ পাবো। যখন আমি বিভব বাড়াবো ধীরে 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 প্রবাহটা বাড়তে থাকবে, বাড়তে 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 একটা নির্দিষ্ট বিভবের পর আর কোনো প্রবাহ বাড়বে না, কারণ তখন যতগুলো নেগেটিভ প্লেটে ইলেকট্রন তৈরি হবে সব ইলেকট্রন গুলোকে পজিটিভ প্লেট টেনে নেবে। তার মানে যটা ইলেকট্রন তটা ইলেকট্রন পৌঁছাচ্ছে, সেই কারেন্টটা কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম, এটাকে বলা হয় সম্পৃক্ত প্রবাহ। এই যে কারেন্টটা, এইটাকে বলা হয় সম্পৃক্ত প্রবাহ। এবার যদি আমরা এটাকে নেগেটিভ দিকে নিয়ে যাই, আমরা দেখতে পাচ্ছি জিরো হলেও কারেন্ট জিরো হচ্ছে না। তার মানে এখানে যে ইলেকট্রন গুলো তৈরি হচ্ছে, এখানে যে ইলেকট্রন গুলো তৈরি হচ্ছে, যে ইলেকট্রন গুলো তৈরি হচ্ছে সে খানিকটা স্পিড নিয়ে আসছে, এটা পজিটিভ আছে বলে টেনে নিচ্ছে, জিরো হলেও ধীরে ধীরে গিয়ে পৌঁছচ্ছে। তাহলে এই ইলেকট্রনটা যদি কোনোভাবেই আর প্লেটে না পৌঁছতে আমি দিতে চাই, একটা ইলেকট্রনটাকেও প্লেটে পৌঁছাতে দেব না, তাহলে বলো তো দেখি প্লেটের বিভবটা কেমন করা দরকার? পজিটিভ বিভবটা ধীরে ধীরে জিরো ছিল, জিরোতেও পৌঁছে যাচ্ছে, তাহলে পজিটিভটাকে আমরা কি করব এখন? যদি আমি চাই কারেন্ট নেগেটিভ করব, তার মানে আমি পজিটিভ নেগেটিভের পোলারিটি চেঞ্জ করে দেবো, এবং নেগেটিভ করার পরে সেটাকে আরো বাড়াবো, কমছে, আরো বাড়াবো, কমছে, কমতে 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 একটা নির্দিষ্ট ভোল্টেজ, যেটা নেগেটিভ ভোল্টেজ -V0, সেই ভোল্টেজে দিলে আর কোনো আলোক তড়িৎ প্রবাহ পাওয়া যাবে না। এই যে ভোল্টেজ, এই ভোল্টেজটাকে বলা হয় নিবৃত্তি বিভব। নিবৃত্তি মানে কি? নিবৃত্তি মানে কি? বন্ধ, স্টপিং পোটেনশিয়াল। কি স্টপ করছে? আলোক তড়িৎ প্রবাহ স্টপ করছে। করার জন্য আমাদেরকে কি করতে হলো? যে প্লেট যেটা অলরেডি পজিটিভে থাকার কথা, তাকে জোর করে নেগেটিভ করতে হচ্ছে, এবং শুধু নেগেটিভ অল্প করলে হবে না, বেশ খানিকটা নেগেটিভ করতে হবে। সেটা নির্ভর করছে যে কোন পাথ থেকে ইলেকট্রন বেরোচ্ছে তার উপরে নির্ভর করছে, এবং সেই যে নেগেটিভ ভ্যালু, সেই নেগেটিভ ভ্যালুটাকে আমরা বলছি নিবৃত্তি বিভব বা স্টপিং পোটেনশিয়াল। এই গ্রাফটা সম্বন্ধে তোমরা একটু ভাবনা চিন্তা করো। এই গ্রাফটা দিয়ে আমরা নেক্সট ক্লাস শুরু করব। তাহলে এখানে আমরা কি পেলাম? বৈশিষ্ট্যমূলক লেখে এদিকে পেলাম ভি, এদিকে পেলাম আই। এই হচ্ছে গ্রাফ। এখানে হচ্ছে স্যাচুরেশন, ম্যাক্সিমাম প্রবাহ আই স্যাচুরেশন, আর এইটা হচ্ছে -V0। V0টাকে বলা হয় স্টপিং পোটেনশিয়াল বা নিবৃত্তি বিভব। এই যে গ্রাফ, এই গ্রাফগুলো, এই গ্রাফটা দিয়ে আমরা নেক্সট ক্লাসটা শুরু করবো। আজকে আর 1 ঘন্টা 15 মিনিট হয়েছে, আজকে আর করাবো না। নেক্সট ক্লাস অন নেক্সট ক্লাস টুমরো। এরকমই ছোট ক্লাস করব যাতে করে তোমাদের কিছু মনে না রাখতে হয়। এই ভি ভার্সেস আই গ্রাফ যেটা গ্রাফ আছে সেটা দিয়েই শুরু করব। উইল স্টার্ট ফ্রম দিস গ্রাফ। ওকে, চলো গুড নাইট। কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো।